রহমতুল্লাহি ওয়া বারাকাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বীর সন্তানদের, বাংলাদেশের সূর্য সন্তানদের নিয়ে একটা মত বিনিময় সভার সম্মানিত পরিচালক নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য এই দেশের সূর্য সন্তানেরা, আপনাদের সকলের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, স্যালুট। এবং আল্লাহ তাআলা আপনাদের দুনিয়াতে কল্যাণ যেমন দান করেছেন, আখিরাতে যেন এরকম মর্যাদা দান করেন, এই দোয়া কামনা করে সংক্ষিপ্ত আমি কয়টা কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আমার কথা খুব বেশি লম্বা হবে না। আমার কথার পরে আপনারা আমাদের জন্য পরামর্শ, নসিহা, প্রশ্ন যা খুশি আমাদের জন্য করতে পারবেন। আমার প্রথম একটি কথা হচ্ছে, বাংলাদেশের একটা রাজনৈতিক কালচার তৈরি হয়েছে, আপনারা দেখেছেন এই 54 বছরে। কি কালচার? সেই কালচারটা হচ্ছে, যে দল ক্ষমতায় থাকে তার অপোনেন্ট যারা হয়, তার বিরোধী যারা হয়, তারা পুলিশের হয়রানির শিকার হয়, জেলখানায় থাকে। আর যারা ক্ষমতায় থাকে তারা কবরখানা থেকে রাজপ্রাসাদ পর্যন্ত সব জায়গা দখল করে রাখে। এইটা আমরা, এই রাজনৈতিক কালচারটাকে আমরা ভাঙতে চাই। আমরা বলি, ভাই, রাজনীতি সবাই করে দেশের জন্য, কাউকে বাদ দিয়ে এই দেশটাকে ভালো করা সম্ভব নয়। সুতরাং আমরা সবাই মিলে একসাথে এই দেশটাকে বানাতে চাই, করতে চাই। অনেকেই বলতে পারে যে, ভাই, এটা ঠিক না, যারা কষ্ট দিয়েছে তাদের যদি পানিশমেন্ট না দেওয়া হয় তাহলে এটা কিভাবে, তারা শিক্ষা পাবে কিভাবে? শিক্ষার জন্য নতুন করে কিছু করা দরকার নেই। মানুষের মনুষ্যত্ব, বিবেকবোধ জাগ্রত হলেই মানুষ শিক্ষা পেয়ে যায়। সুতরাং আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে এই দেশটাকে গড়তে চাই। আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আর্মি প্রশাসনকে সবসময় বলি, ভাই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, এটা খোঁজা আপনাদের দায়িত্ব নয়। আপনাদের দায়িত্ব হচ্ছে কে ক্রিমিনাল তাকে খুঁজে বের করা, কে মার্ডারার তাকে খুঁজে বের করা, কে স্মাগলার তাকে খুঁজে বের করা। কোন মানুষটা আওয়ামী লীগ করে তাকে ধরে নিয়ে আসতে হবে, এটা আপনার ডিউটি নয়। এদেশের রক্ত ঝরা স্বাধীনতা, রক্ত ঝরা 24 আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশে রাজনৈতিক একটি স্লোগান আছে। সেই স্লোগানে কি বলা হয়? সকল ক্ষমতার উৎস জনগণ। প্রিয় ভাইরা, আমরা এই জায়গাটাও একটু সংশোধন করতে চাই। আসেন প্লিজ। আমরা কি বলি? আমরা বলি সকল ক্ষমতার উৎস মহান রব। কেন আল্লাহকে বলি? আপনি চিন্তা করে দেখুন, আপনি বৃদ্ধ হয়েছেন, এখন যদি মনে করেন আবার আপনি জোয়ান হবেন, পারবেন না। আপনি কালো হয়ে তৈরি হয়েছেন, আপনি ধলা হয়ে এই দুনিয়াতে চলতে পারবেন না। আপনি লম্বা হয়েছেন, বেটে হতে পারবেন না। আপনি বেটে হয়েছেন, লম্বা হতে পারবেন না। আপনি ফকির হয়েছেন, রাজা হতে পারবেন না। আপনি রাজা হয়েছেন, হুট করে ফকির হতে পারবেন না। এটা মহান রব এটা ঠিক করেছেন। মহান রব বলেছেন, আমি দিনকে আলো বানাইছি, আলো থেকে দিন বানিয়েছি। আমি মানুষকে ফকির থেকে রাজা বানিয়েছি, রাজা থেকে ফকির বানিয়েছি। আমি সম্মানিতকে অসম্মানিত করেছি, অসম্মানিতকে সম্মান দান করেছি। তাহলে এবং তিনি এই আসমান জমিন সকল কিছু তার নির্দেশে চলে। তিনি যা বলেন কুন ফায়াকুন, তা অমনি হয়ে যায়। সেই সত্তার উপরে আমরা যারা মুসলমান, আমরা বলি সকল ক্ষমতার উৎস আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই বাংলাদেশের রাজনীতিতে আরেকটি সংস্কৃতি আছে। আমাদের দেশে এখন সবাই বলে যে ছেলে আর মেয়ের সমান অধিকার। আমরা এই জায়গায় একটু বিরোধিতা করতে চাই। আমরা বলি, না ভাই, ন্যায্য অধিকার। সমান অধিকার আর ন্যায্য অধিকারের মধ্যে একটু পার্থক্য আছে। সমান অধিকার হলে আমার ছেলে ট্রেন চালাবে, আমার মেয়েও ট্রেন চালাবে। আমার ছেলে খেজুর গাছ কাটবে, আমার মেয়েও খেজুর গাছ কাটবে। আমার ছেলে মেয়ে ভাত রাঁধবে, ছেলেও ভাত রাঁধবে। এর নাম সমান অধিকার। আমার ছেলেও 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করবে, মেয়েও 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করবে। কিন্তু আল্লাহ তাআলা তো তাদেরকে আলাদাভাবে তৈরি করেছেন। তাদেরকে ন্যায্য অধিকার দেওয়ার আন্দোলনে আমরা এগিয়ে যেতে চাই। ন্যায্য অধিকার পেলে কি হবে? বাবার কাছ থেকে মেয়ে অধিকার পাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী অধিকার পাবে, ভাইয়ের কাছ থেকে বোন অধিকার পাবে, মায়ের কাছ থেকে মেয়ে অধিকার পাবে।
সুতরাং তার শ্বশুরের কাছ থেকে তার অধিকার পাবে, সব মিলেই সে সম্মানের সাথে থাকতে পারবে এবং তাদের লেখা পড়া চাকরি বাকরি সব কিছুর অবাধ স্বাধীনতা থাকবে, যে যেভাবে চায় সেভাবে চলতে পারবে। এই জিনিসটুকু আমরা সংযোজন করতে চাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি সংশোধন আমরা কি করতে চাই, আমাদের দেশের উন্নতি হয়, পদ্মা সেতু হয়, আমাদের দেশে মেট্রো রেল হয়, আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়, আমাদের দেশে অবকাঠামোর উন্নয়ন হয়। কথাটা খুবই সত্যি, এগুলো তো হয়েছে, কিন্তু এই উন্নতির সাথে দুর্নীতি মিশ্রিত হয়ে গেছে। উন্নতি আর দুর্নীতি একসাথে চলা শুরু করেছে। উন্নতি যেন দুর্নীতি ছাড়া চলতে পারে না। আমরা এই দুর্নীতিটাকে জাদুঘরে প্রেরণ করতে চাই, আমরা এই দুর্নীতিটাকে একেবারে বনবাসে দিতে চাই, দিয়ে উন্নতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের চেতনা। এই কাজগুলো করার পর আমরা এবার আপনাদের সামনে আমরা কি করতে চাই এই সমাজে তার একটি নতুন পরিকল্পনা আপনাদের সাথে দিতে চাই। প্রিয় উপস্থিতি, দেখেন আমাদের এই অঞ্চলে দীর্ঘদিন আমাদের এই সমাজটা বিনির্মিত হয়েছে। এই দীর্ঘ সময় ধরে আমাদের এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান হাতে গুনে আপনি খুঁজে পাবেন না। এই কেরুতে যে হাজার হাজার একর জমি আছে, এখানে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় হতো তাহলে গবেষণা যেমন বাড়তো, এটাকে কাজেও লাগানো যেত। কিন্তু আমাদের পূর্বসূরি যারা এই জায়গায় থেকেছেন তারা কেউ করতে পারেনি। আমরা এই জায়গায় হাত দিতে চাই। আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশে ইটভাটায় খড়ি পোড়ালে সেটা পাপের কাজ হয়, আর কেরু কোম্পানিতে খড়ি পোড়ালে সেটা সওয়াবের কাজ হয়। এই যে দ্বৈত নীতি, এইগুলো পরিহার করে আমরা উদ্যোক্তাকে বাড়াতে চাই। আপনি আরেকটি জিনিস খেয়াল করেন, আপনি অসুস্থ হবেন, আমি অসুস্থ হব, এখান থেকে দামোদা হাসপাতালে, চিতলা হাসপাতালে যেতে হবে, কিন্তু সেখানে প্যারাসিটামল আর একটা গ্যাসের বড়ি ছাড়া তকদিরে আপনার কিছু জুটবে না। আমরা এই হসপিটালগুলোকে আধুনিকায়ন করতে চাই। বেসরকারি যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলো কসাইখানায় রূপান্তরিত হয়েছে, এই জায়গাগুলোতে আমরা আধুনিকায়ন করতে চাই। আমরা আরেকটি প্রতিজ্ঞা করেছি, আরেকটি পরিকল্পনা নিয়েছি, যারা এদেশের সূর্য সন্তান, যারা এদেশের বীর মুক্তিযোদ্ধা, তাদের জন্য মান্থলি প্রতি মাসে একবার তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটা টিম তৈরি করতে চাই, একটা সেন্টার বানাতে চাই, যেই জায়গায় যে আমাদের এই পূর্বসূরীরা, আমাদের এই পিতৃতুল্য মুক্তিযোদ্ধারা, সূর্য সন্তানেরা সেখানে গিয়ে তাদের শরীরের পরীক্ষা নিরীক্ষাগুলো করে আসতে পারবে, কিন্তু কোনো টাকা লাগবে না। আমাদের এই সমাজ এমন একটা সমাজ, বৃদ্ধ হয়ে গেলে ছেলের কাছেও দাম থাকে না, স্ত্রীর কাছেও দাম থাকে না, নাতনি নাতনির কাছেও দাম থাকে না। স্ত্রী তার মেয়ের বাড়ি, মেয়ের সন্তান হয়েছে বলে বাবা স্বামীকে রেখে বলে যে তুমি থাকো গো, আমি চলে গেলাম, নাতনি নিয়ে বড্ড কষ্ট পাচ্ছে, চলে যায়, সাথে থাকার সুযোগ হয় না। বাস্তবতা এরকম তৈরি হয়, ছেলে সারাদিন চাকরিতে চলে যায়, মেয়ে সারাদিন কাজে চলে যায়, আমরা চাকরি খুঁজে পাই না, আমাদের কোনো কাজ থাকে না, সারাদিন নামাজ কালাম পড়া ছাড়া আর যেন সমাজের আর কোনো কাজ আমাদের নেই। আমরা এই জায়গা থেকে একটু আপনাদেরকে কাজে লাগাতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা এই সমাজটাকে আপনাদের কাছে নিয়ে যেতে চাই, সম্মানের সাথে আপনাদের কাছে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, যারা বৃদ্ধ হয়েছে সেই বৃদ্ধদেরকে আমরা মান্থলি একটি মেডিকেল চেক আপের ভিতর থেকে নিয়ে যেতে চাই। মেডিকেল চেক আপ তাদের জন্য খুবই প্রয়োজন। তারা কিভাবে চলবে না চলবে তার একটি বন্দোবস্ত আমরা করতে চাই। আমাদের সমাজ খুব একক সমাজে রূপান্তরিত হয়েছে। আগে যেমন যৌথ পরিবার ছিল, সেটা এখন ভেঙে একক পরিবার হয়েছে। এই জন্য বয়স্ক মানুষদের জন্য খুবই কষ্টের একটি সময় আমরা পার করছি। এই সময়টুকু আমাদের জন্য কল্যাণের নয়, এই সময়টুকু আমাদের জন্য সুখের নয়। খুবই আক্ষেপ করে একজন কবি একটা কবিতা লিখেছে এভাবে, রামু গোয়ালার ছেলেটি ম্যাথে 21 পেয়েছে মোটে, পাবে না কেন, সারাদিন তো থাকে হাটে ঘাটে। আমার ছেলে ম্যাথে লেটার, মাধ্যমিক স্টার, বাংলায় যদিও বাট আই ডোন্ট কেয়ার। আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে থাকে, রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি বেচে। বৌমা আছে আইটিতে, ব্যস্ত ভীষণ ছেলে, খোঁজ খবর নেয় উইকেন্ড হলে। আজ নভেম্বর 16 তারিখ, চোখের কোণে জল, একলা ঘরে বুড়ো বুড়ি স্মৃতিটুকু সম্বল। হঠাৎ কে নাড়ছে কড়া, দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছে মিষ্টি হাতে রামুর পোলা।
সে পোলা কয় মেসোমশাই আজ নভেম্বর 16, আপনাদের বিবাহের অর্ধশত হলো। ঘুমহীন চোখে ভাবছি বসে সফল ছেলে কার, রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার সুপারস্টার। সম্মানিত ভাই বাবাজিরা, আমাদের সফলতার জন্য ছেলে কত বড় হয়েছে, ডাক্তার না ইঞ্জিনিয়ার, ডাক্তার না বিদেশি, বিদেশ থাকে না এদেশে থাকে, টাকা ডলারে ইনকাম করে না টাকা ইনকাম করে, কোটিপতি না লাখপতি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার সন্তান আমার জন্য কেয়ারিং কতটুকু হয়েছে, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। সমাজ আজ এই জায়গা থেকে সরে গেছে। আমরা এই সমাজে নৈতিকতা শিক্ষা দিতে চাই। আমাদের দেশে শিক্ষার মানুষের কোনো অভাব নেই, ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই। কিন্তু খেয়াল করে দেখেন, যেই ডাক্তারটা যেই ইঞ্জিনিয়ারটা রডের বদলে বাঁশ দেয়, তার কি শিক্ষার অভাব আছে? পাঠ্যপুস্তকের তার জ্ঞানের কোনো অভাব নেই। যেই ডাক্তারটা আপনার কাছে বিনা কারণে বলে এই পরীক্ষাগুলো করে নিয়ে আসেন, তার কি শিক্ষার কোনো অভাব আছে? তাও নেই। যেই জজটা আপনার বিচারটা বিনা দোষে খারিজ করে দেয়, তার কি শিক্ষার অভাব আছে? না। শুধু শিক্ষার অভাব না, আছে হচ্ছে নৈতিকতার অভাব, আছে হচ্ছে জবাবদিহিতার অভাব, আছে হচ্ছে মৃত্যুর পরবর্তী একটা জিন্দিগি আছে, সেই জিন্দিগিতে কি প্রশ্ন করবে আর কি জবাব দেবে তার চেতনার অভাব। সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করতে চাই, এই শিক্ষা ব্যবস্থায় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ব্যবসায়িক হবে, খুবই সত্য, কিন্তু তার প্রথম জ্ঞান নৈতিকতা সম্পন্ন জ্ঞান, আর তার প্রভু তাকে যে তৈরি করেছেন তার যে দায়িত্ব কর্তব্য, পিতামাতার উপরে যে দায়িত্ব কর্তব্য, সমাজের উপরে যে দায়িত্ব কর্তব্য, এটা শিক্ষা দিয়েই আমরা আমাদের শিক্ষাটা কার্যক্রমটাকে শুরু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, বিশ্বাস করুন, এই দেশটাকে আমরা খুব ভালোবাসি, এই দেশের মানুষকে আমরা ভালোবাসি। অনেকটা দিন আমাদেরকে এদেশের জাতি থেকে কিভাবে যেন একটু আলাদা করে রেখেছিল। কিন্তু আপনি একটু দেখেন, বাংলাদেশে কোথাও বন্যা হলে সবার আগে আমরা যাই, কোথাও অগ্নিকাণ্ড হলে সবার আগে আমরা যাই, কারোর রক্ত লাগলে সবার আগে আমরা যাই, কেউ বিপদে পড়লে সবার আগে আমরা যাই, কারোর টাকা লাগলে সবার আগে আমরা যাই। এভাবেই আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করেছি, এভাবেই আমরা মানবতার কল্যাণের জন্য আমরা এগিয়ে যেতে চাই। আমাদের উদ্দেশ্য আর কিছু নয়, উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ করা এবং এই দেশ পরিচালনার জন্য যোগ্য মানুষ তৈরি করা। এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের সন্তান আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যা করতে চাই সেটা যেন আপনারা দেখে যেতে পারেন, সেজন্য দোয়া করবেন। আমরা যে মুখে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। আমরা আপনার কাছে দোয়া প্রার্থী, আমরা আপনার কাছে ভোট চাই না। আপনি দোয়া করবেন আমাকে, আমি যেন এমপি হয়ে যাই, এটাও আমি চাই না। আমি চাই আমি যা বললাম, আমি যা ভাবছি, আমি যা করতে চাই, আল্লাহ যেন আমাকে দিয়ে সেই কাজগুলো করার তৌফিক দান করে দেন। দুনিয়ার এই জিন্দিগিতে পাপ মুক্ত হয়ে আমি যেন চলতে পারি, সেই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। এই কথাগুলো বলেই আপনাদের আরও দীর্ঘায়ু আমি কামনা করি, আরও আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার কথা শেষ করলাম। আমার কথা এবং আমাদের সম্পর্কে কোনো কিছু বলার, কোনো উপদেশ দেওয়ার যদি থাকে, আপনারা আমাদেরকে গোছালো অগোছালো যে কোনোভাবে বলতে পারেন। আর আয়োজক যারা, তারা আপনাদের জন্য হয়তো একটু দুপুরে খাবার ব্যবস্থা করেছে, আপনারা খেয়েও যেতে পারেন, নিয়েও যেতে পারেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।